হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আজকের এপিসোডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে লঘু ক্ষারের ধর্মসমূহ, ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া এবং ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। বন্ধুরা, এর আগের এপিসোডে আমরা ক্ষারক এবং ক্ষার সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে আমরা লঘু ক্ষারের ধর্মসমূহ এবং বিভিন্ন ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক, লঘু ক্ষারের ধর্মসমূহ সম্পর্কে। বন্ধুরা, ক্ষার কি তা আমরা ইতিমধ্যে জেনে এসেছি, কিন্তু লঘু ক্ষার বলতে কি বোঝায় তা কি তোমরা জানো? সাধারণত বেশি পানির মধ্যে কম পরিমাণ ক্ষার যোগ করে যে দ্রবণ তৈরি করা হয় সেই দ্রবণকে লঘু ক্ষার দ্রবণ বলা হয়। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে ক্ষারের মধ্যে যদি বেশি পরিমাণে পানি মেশানো হয় তাহলে কি ক্ষারের ধর্মের কোনো পরিবর্তন ঘটে? অর্থাৎ লঘু ক্ষারের ধর্ম কেমন হবে তা কি তোমরা জানো? তাহলে চলো তা পরীক্ষা করে দেখা যাক। এক্ষেত্রে আমরা একটি লিটমাস পরীক্ষা করে দেখে নিতে পারি, কেননা আমরা জানি ক্ষার সাধারণত লাল লিটমাসকে নীল করে। বন্ধুরা, লিটমাস পরীক্ষার জন্য প্রথমে একটি টেস্ট টিউবে সামান্য পরিমাণ লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের দ্রবণ নিতে হবে। এরপর একটি লাল লিটমাস কাগজের টুকরা টেস্ট টিউবের দ্রবণের মধ্যে যোগ করলে দেখা যাবে লাল লিটমাস কাগজটি নীল বর্ণ ধারণ করেছে। এরপর আবার আরেকটি টেস্ট টিউবের মধ্যে সামান্য পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিই। এরপর এই টেস্ট টিউবের মধ্যে নীল লিটমাস কাগজ প্রবেশ করলে দেখা যাবে নীল লিটমাস কাগজ নীলই রয়ে গেছে। সুতরাং এই পরীক্ষা থেকে স্পষ্ট বোঝা যায় যে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের ধর্মের কোনো পরিবর্তন হয় না, কেননা এক্ষেত্রে ক্ষার দ্রবণ শুধু লাল লিটমাসকে নীল করে, কিন্তু নীল লিটমাস পেপারের রঙের কোনো পরিবর্তন হয় না, যা একটি ক্ষারের ধর্ম। বন্ধুরা, এছাড়া লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ হাত দিয়ে স্পর্শ করলে এক প্রকার পিচ্ছিল অনুভূতির সৃষ্টি হয়, কেননা ক্ষার দ্রবণ সাধারণত পিচ্ছিল জাতীয় পদার্থ। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব আমাদের পরবর্তী টপিক, ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া প্রসঙ্গে। সাধারণত ধাতব লবণের সাথে লঘু ক্ষার বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। যেমন ধরো অ্যালুমিনিয়াম নাইট্রেট, ফেরাস নাইট্রেট, ফেরিক নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট ইত্যাদি ধাতব লবণের সাথে লঘু ক্ষার বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। বন্ধুরা, এখানে আমরা শুধু ধাতব নাইট্রেট লবণের কথা উল্লেখ করেছি। এছাড়াও ধাতব ক্লোরাইড, ধাতব সালফেট, ধাতব কার্বনেট ইত্যাদি লবণ ব্যবহার করলেও সংশ্লিষ্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। বন্ধুরা, চলো এবার আমরা বিভিন্ন ধরনের ধাতব নাইট্রেট লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা শুরু করছি অ্যালুমিনিয়াম নাইট্রেট লবণের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের বিক্রিয়া প্রসঙ্গে। এক্ষেত্রে একটি টেস্ট টিউবে যদি আমরা অ্যালুমিনিয়াম নাইট্রেটের দ্রবণ নিই, তারপর এর মধ্যে কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। এতে করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাদা বর্ণের অধক্ষেপ হিসেবে টেস্ট টিউবের নিচে জমা হয় এবং সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। এটি পানিতে কোনো বর্ণ প্রদান করে না। বন্ধুরা, এক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়াটি হবে ঠিক এরকম। বন্ধুরা, এবার আমরা ফেরাস নাইট্রেট লবণের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে একটি টেস্ট টিউবে ফেরাস নাইট্রেটের দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় এবং পাশাপাশি সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, যা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়াটি ঠিক এভাবে সংঘটিত হয়। এখানে ফেরাস নাইট্রেট ও সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যথাক্রমে ফেরাস হাইড্রোক্সাইড ও সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়।
এরপর আমরা ফেরিক নাইট্রেট লবণের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারের বিক্রিয়া প্রসঙ্গে আলোচনা করব। এক্ষেত্রে একটি টেস্ট টিউবে ফেরিক নাইট্রেটের দ্রবণ নিয়ে এর মধ্যে যদি কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা হয়, তাহলে ফেরিক হাইড্রক্সাইডের লালচে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, যা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়াটি হলো এমন। এখানে ফেরিক নাইট্রেট ও সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে যথাক্রমে ফেরিক হাইড্রক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জিঙ্ক নাইট্রেট লবণের সাথে লঘু সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এক্ষেত্রেও একটি টেস্ট টিউবে যদি আমরা জিঙ্ক নাইট্রেট লবণের দ্রবণ নেই এবং এর মধ্যে কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করি, তাহলে জিঙ্ক হাইড্রক্সাইডের সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় এবং পাশাপাশি সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, যা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। বন্ধুরা, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়াটি ঠিক এভাবে সংঘটিত হয়। বন্ধুরা, এ পর্যন্ত আমরা যে বিক্রিয়াগুলো দেখলাম, সেই বিক্রিয়াগুলোতে দেখা যায় যে ধাতব নাইট্রেট যৌগের সাথে ক্ষার দ্রবণ বিক্রিয়া করলে ওই ধাতুর হাইড্রক্সাইডের অধক্ষেপ উৎপন্ন হয়। তাহলে চলো এবার আমরা একটি ধাতব ক্লোরাইড লবণের সাথে ক্ষারের বিক্রিয়া সম্পর্কে জানব। উদাহরণ হিসেবে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড লবণের সাথে ক্ষারের বিক্রিয়া নিয়ে আলোচনা করতে পারি। বন্ধুরা, এক্ষেত্রে একটি পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ নিয়ে এর মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার যোগ করলে যথাক্রমে অ্যামোনিয়া গ্যাস, সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হয়, ঠিক যেমনটা তোমরা এই বিক্রিয়াতে দেখতে পাচ্ছ। বন্ধুরা, অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আছে, যা হলো যে কোনো অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষার বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। যেমন এই বিক্রিয়াগুলি তোমরা লক্ষ্য করো। এখানে প্রত্যেকটি বিক্রিয়ায় অ্যামোনিয়াম লবণের সাথে বিভিন্ন ধরনের ক্ষার যথাক্রমে পটাশিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে প্রতিটি বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। আশা করছি বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী বিষয় ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা প্রসঙ্গে। পটাশিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড এই দুইটি যৌগেই আয়ন থাকে, তবে কঠিন অবস্থায় এ আয়ন মুক্ত থাকে না। এগুলোকে পানিতে দ্রবীভূত করার সাথে সাথে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে মুক্ত হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে। এক্ষেত্রে দ্রবণে কেবল হাইড্রক্সাইড আয়নই ঋণাত্মক আধান বা চার্জ বহন করে। বন্ধুরা, অপরদিকে সোডিয়াম ও পটাশিয়াম ধনাত্মক আধান বা চার্জ বহন করে, ঠিক যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। বন্ধুরা, এদিকে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে অ্যামোনিয়া অণুর সমষ্টি। অ্যামোনিয়াকে পানিতে দ্রবীভূত করা হলে অ্যামোনিয়া গ্যাস ও পানির বিক্রিয়া ঘটে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন হয়। তবে পানিতে অ্যামোনিয়ার সামান্য অংশই দ্রবীভূত হয় এবং খুব অল্প সংখ্যক হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন হয়। সুতরাং অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়া অণু, পানির অণু এবং অল্প সংখ্যক অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রক্সাইড আয়ন উপস্থিত থাকে। এখানে ভ্রাম্যমাণ হাইড্রক্সাইড আয়নের উপস্থিতির উপর ক্ষার দ্রবণের বৈশিষ্ট্য নির্ভর করে। এক্ষেত্রে যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তারা দুর্বল ক্ষার, অপরদিকে যে সকল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় সেগুলো হচ্ছে সবল ক্ষার। অর্থাৎ দুর্বল ক্ষারের দ্রবণে হাইড্রক্সাইড আয়নের পরিমাণ সবল ক্ষারের তুলনায় কম থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8-এর সঙ্গে থেকো। বন্ধুরা, এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি। বেশি পানির মধ্যে কম পরিমাণ ক্ষার যোগ করে যে দ্রবণ তৈরি করা হয় সেই দ্রবণকে লঘু ক্ষার দ্রবণ বলা হয়। ধাতব লবণের সাথে লঘু ক্ষার বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন করে। লঘু ক্ষার দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল করে। ক্ষার দ্রবণ সাধারণত পিচ্ছিল জাতীয় পদার্থ। যে কোনো অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষার বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তারা দুর্বল ক্ষার।